আনার মারা গেছে, এটা করছে তো, তাই না? এটা আমার বিশ্বাস হয় না। কেন হয় না আমি বলি, আনারের বডি পাওয়া যায়নি। যখন বডি পাওয়া যাবে না তখন তার কোনো কথা বিশ্বাস করবেন না যে ওই মারা গেছে। আনার প্রকৃত অর্থে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ওনার যে স্বভাবজাত রাজনৈতিক বৈশিষ্ট্য, উনিও কিন্তু বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। এবং আপনি আওয়ামী লীগের রাজনীতি দেখেন, তাহলে দেখবেন একটা ঘটনার পর আরেকটি ঘটনা এমন ভাবে উপস্থাপন করে, অন্য ঘটনাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে। জাস্ট আমি খুব ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিমের মৃত্যু নিয়ে বেরিয়ে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য, যে তথ্য শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আনার প্রকৃত অর্থে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ওনার যে স্বভাবজাত রাজনৈতিক বৈশিষ্ট্য, উনিও কিন্তু বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। এবং আপনি আওয়ামী লীগের রাজনীতি দেখেন, তাহলে দেখবেন একটা ঘটনার পর আরেকটি ঘটনা এমন ভাবে উপস্থাপন করে, অন্য ঘটনাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে। জাস্ট আমি খুব জিহাদুল হাওলাদার, যাকে কষায় বলা হচ্ছে, সে মূলত একটা রং মিস্ত্রি, যে ওই মুম্বাইতে কাজ করে, একজন বাংলাদেশি রং মিস্ত্রি। এবং সে নাকি তার বডিটা কেটে টুকরো টুকরো করে ওই মাংসগুলোকে আলাদা করেছে, হাড্ডি আলাদা করেছে। যেহেতু নেপাল এবং ভারতের বর্ডারে কোনো বর্ডার ফোর্স থাকে না এবং তাদের বর্ডারটা ওপেন, ওই ক্ষেত্রে সেই ইন্ডিয়া থেকে পালিয়ে নেপালে গিয়েছে। আমি যেটা পত্রিকায় দেখলাম, ইন্ডিয়ান পত্রিকা, সেখানে বলা হচ্ছে যে জেহাদ হাওলাদারকে আটক করা হয়েছে। জিহাদ হাওলাদারকে আটক করা হয়েছে, বাট নেপাল কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করতে রিফিউজ করেছে। হয়তো মানে আমি এই মুহূর্তে নিশ্চিত না যে নেপাল এবং বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে কিনা। আমার ধারণা যে বন্দি বিনিময় চুক্তিটা নাই। ইভেন ভারতের সাথেও কিন্তু ছিল না। ওই ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি হয়েছে 4 থেকে 5 বছর আগে। ওই যে আমাদের বঙ্গবন্ধু হত্যা মামলার যে 2 জন আসামি পলাতক ছিল, একজনকে যখন হস্তান্তর করে তখন ওই সময় ওই বন্দি বিনিময় চুক্তিটা হয়েছিল। তা নেপালের সাথে যেহেতু বন্দি বিনিময় চুক্তি যেহেতু নাই, এই কারণে হয়তো নেপাল কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করতে রিফিউজ করছে। সম্ভবত এই কারণে ডিবি হারুন তার টিম নিয়ে যাচ্ছে, সেখানে জিহাদ হাওলাদারকে হয়তো জিজ্ঞাসাবাদ করবে। আবার গতকাল দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে সে বলেছে যে যেহেতু যে মেইন প্ল্যানার এই হত্যাকাণ্ডের, সেই হলো আখতারুজ্জামান শাহীন, সেই আমেরিকান নাগরিক। আমেরিকার সাথে আমাদের কোনো যুদ্ধ বিনিময় চুক্তি নাই, এক্সট্রাডিশন ট্রিটি নাই, বাট ভারতের সাথে আছে। সেখানে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, যেহেতু ভারতের সাথে আমেরিকার বন্দি বিনিময় চুক্তি আছে, সেই ক্ষেত্রে ভারত চাইলে আমেরিকার কাছ থেকে আখতারুজ্জামান শাহীনকে ফিরিয়ে আনতে পারবে ওই বন্দি হিসেবে, যদি আমেরিকা সহযোগিতা করে। যেহেতু তাদের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি আছে, হয়তো সহযোগিতা করবে। কিন্তু এই মামলাটি নিয়ে আসলে অনেক জটিলতা আছে। জটিলতা হচ্ছে যে মামলাটা আসলে রুজু হবে কোথায়, বা মামলাটা রুজু হয়েছে কোথায়। সেটা সাধারণত ফৌজদারি মামলার ক্ষেত্রে 3 জায়গাতে মামলা রুজু হতে পারে। একটি হচ্ছে আনারুল আজিম আনার, যেটা মানে তার এই হত্যাকাণ্ডের সময় উনি যেখান থেকে তার যাত্রাটা স্টার্ট করেছিলেন, তার বাড়ি যেহেতু কালীগঞ্জ থানা, তাহলে সেই ক্ষেত্রে কালীগঞ্জে তার মামলাটা রুজু হতে পারে। আরেকটি হতে পারে যে যেখানে যাত্রা এবং যেখানে ঘটনা ঘটেছে, এই মাঝখানের যে কোনো প্লেসেও কিন্তু মামলা হতে পারে। তাহলে ওই ক্ষেত্রে উনি যখন বেনাপোল সীমানা অতিক্রম করেছেন, বেনাপোলের সেই ইমিগ্রেশন অথরিটি, এখানে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে যে উনি এই তারিখে উনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ইন করেছে অথবা বাংলাদেশ থেকে এক্সিট করেছে, তাহলে এইটি একটা তথ্য, যেহেতু তাকে পাওয়া যাচ্ছে না, তাহলে বেনাপোল থানাতেও মামলা রুজু হতে পারে। আরেকটি হলো যেখানে হত্যাকাণ্ডটা ঘটেছে, যেখানে কলকাতায় ঘটেছে, তাহলে কলকাতার যে সংশ্লিষ্ট থানা, ওই থানাতে মামলা রুজু হতে পারে। এবং বাংলাদেশের যে আইন, ভারতের আইনও কিন্তু একই। আমাদের দণ্ডবিধি, আমাদের ফৌজদারি কার্যবিধি, আমাদের এভিডেন্স অ্যাক্ট, আমরা যেটা ফলো করি, ভারতও একইভাবে ফলো করে। আমি যে ফর্মুলার কথা বললাম, এই ফর্মুলা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য। তবে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে যেটা বুঝতে পারলাম, এটি সম্ভবত
কলকাতাও একটা মামলা রুজু হয়েছে, যেহেতু ওইখানে ঘটনাটা ঘটেছে, হত্যাকাণ্ডটা হয়েছে, ওইখানেও মামলা রুজু হয়েছে। আর আমাদের বাংলাদেশে মামলা রুজু হয়েছে কিনা এটা আমি নিশ্চিত না। যদি মামলা রুজু হয়ে থাকে তাহলে হয়তো কালীগঞ্জ থানায় মামলা রুজু হবে। তবে এনামূলক মনির এটিও আপনাকে বলি যে যদি কলকাতাতে মামলা রুজু হয়ে থাকে তাহলেও আমাদের এখানেও মামলা রুজু করতে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের বাংলাদেশ দণ্ডবিধির সেকশন 3-তে যেটা বলা হচ্ছে, যদি কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে যে যদি কোনো অপরাধ করে সেই অপরাধের ট্রায়াল ইনভেস্টিগেশন বাংলাদেশেও করা যাবে অ্যাজ ইফ উনি বাংলাদেশে মানে উনি এই অপরাধটি বাংলাদেশে করেছেন। মানে ঘটনাস্থল দেশের বাইরে হতে পারে, বাট আইনে বলা হচ্ছে যদি কোনো বাংলাদেশি নাগরিক এ ধরনের অপরাধ করে থাকে তাহলে ধরেই নেওয়া হবে তিনি অপরাধটি বাংলাদেশে করেছেন। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে কালীগঞ্জ পুলিশ যদি মামলা রুজু করে তাহলে এখানে আইনগত কোনো বাধা নাই। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার যেভাবে মামলাটা নিয়ে আগাচ্ছে সেখানে আমাকে খুব স্ক্যাটার্ড মনে হচ্ছে, বিক্ষিপ্ত মনে হচ্ছে, কারণ আমরা এখনো পর্যন্ত জানি না যে মামলাটা রুজু কোথায় হয়েছে। মামলাটা কি কালীগঞ্জ থানায় রুজু হয়েছে, নাকি বেনাপোল থানায় রুজু হয়েছে, নাকি কলকাতা মানে কলকাতায় যেখানে ঘটনাটি ঘটেছে ওই থানায় মামলা রুজু হয়েছে। ওই ক্ষেত্রে যদি দুই জায়গায় যদি মামলা রুজু হয় তাহলে আইনগত যেটা সমস্যা হচ্ছে যে একই অপরাধে দুইবার ট্রায়াল করা যায় না, দুইভাবে ইনভেস্টিগেশন করা যায় না। তাহলে সেক্ষেত্রে মামলা এক জায়গায় রুজু হতে হবে। যদি বাংলাদেশে রুজু হয় তাহলে কলকাতা পুলিশ ভারতীয় সরকার সহায়তা করবে, আর যদি ভারতের কলকাতাতে সংশ্লিষ্ট থানায় যদি মামলা রুজু হয় তাহলে বাংলাদেশকে সহযোগিতা করতে হবে। বাট আমরা কিন্তু এটা নিশ্চিত না, মিডিয়াতে আমরা দেখি নাই যে কোন থানায় বা কোথায় মামলা রুজু হয়েছে। আর সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে বারবার ওনারা কিন্তু ফ্লাকচুয়েট করছেন, এক এক সময় এক এক ধরনের কথা বলছে, এবং এই কারণে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যে আসলে আনার কি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তবে আপনি আমাকে যেমনটি প্রশ্ন করলেন, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এবং দীর্ঘ সময়ে পুলিশ বাহিনীতে কর্মরত থাকার সুবাদে আমি একজন ইনভেস্টিগেটর হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আনার প্রকৃত অর্থে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হত্যাকাণ্ড হয়েছে, হয়তো তার লাশটা আইডেন্টিফাই করা যায় নাই, অথবা তার লাশ যদি আইডেন্টিফাইড হয়েও থাকে সেটি হয়তো দুই দেশের পুলিশ হয়তো জানে, কিন্তু আমাদের যেহেতু বাংলাদেশের যেহেতু এখন অনেক ইস্যু, নানান ইস্যু, বিশেষ করে ডোনাল্ড লুয়ের আগমন, এর পরপরই জেনারেল আজিজের যে স্যাংশন, ডক্টর বেনজিনের দুর্নীতির বিষয়টা, এবং ডক্টর বেনজির যে শত শত কোটি টাকার মালিক, এই বিষয়গুলো সামনে আসাতে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ওনার যে স্বভাবজাত রাজনৈতিক বৈশিষ্ট্য, উনিও কিন্তু বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন, এবং উনি কিন্তু এই ঘটনার পরপরই কিন্তু ইস্যু এনেছেন যে সাদা চামড়ার একজন প্রধানমন্ত্রী বে অফ বেঙ্গলে বেসমেন্ট করতে দিলে, মানে সামরিক বেস করতে দিলে ওনাকে ক্ষমতায় থাকতে দিবেন। আবার বলেছেন যে আরেক প্রধানমন্ত্রী উনাকে বলেছেন যে আপনি বাংলাদেশের একটা অংশ দেন, তাহলে অন্য একটা অংশ নিয়ে আমরা একটা খ্রিস্টিয়ান রাষ্ট্র বানাবো। আবার বলেছেন যে তারেক রহমান একজন কুলাঙ্গার, তাকে দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করা হবে। এইগুলো আসলে ওনার যে রাজনৈতিক বৈশিষ্ট্য, একটা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মানুষের মনোজগৎটা, মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করে। এবং গত 17 বছরে বা গত 16 বছরে যে আপনি আওয়ামী লীগের রাজনীতি দেখেন, তাহলে দেখবেন একটা ঘটনার পর আরেকটি ঘটনা এমন ভাবে উপস্থাপন করে, অন্য ঘটনাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে। জাস্ট আমি খুব সংক্ষেপে বলছি, আপনি দেখেন ফরিদপুরে যে দুইটা ঘটনা ঘটলো, দুইটা তরতাজা তরুণ তারা হত্যাকাণ্ডের শিকার হলো। এই কাজটি কেন করা হয়েছিল? এই কাজটি করা হয়েছিল ভারতের ইলেকশনকে কেন্দ্র করে, কারণ আমাদের সাথে 11টি রাজ্যের সরাসরি সম্পর্ক যুক্ত আছে। এটা চেয়েছিল যে এটা দিয়ে ভারতেও হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে যাক, এবং বিজেপি হিন্দু ভোট যাতে সহজে পেয়ে যেতে পারে। এইটাকে ঢাকা দেওয়ার জন্য কি করলো দেখেন, মিল্টন সমাদ্দারের যে নাটক সাজানো হলো। মিল্টন সমাদ্দারকে কেন্দ্র করে দেখেন 15 দিন হেন কোনো মিডিয়া নাই, সোশ্যাল মিডিয়া নাই, যেখানে ডিবির পক্ষ থেকে ঘন্টায় ঘন্টায় বিবৃতি দেওয়া হতো না, এবং এমন একটা ভাব দেখানো হতো যে মিল্টন সমাদ্দার হলো বিশ্বের 1, 2, 3 নম্বরের ভিতরে একজন সাইকোপ্যাথ। মিল্টন সমাদ্দার হয়তো অপরাধ করেছে, আমি মিল্টন সমাদ্দারের পক্ষে আমি সাফাই গাচ্ছি না, কিন্তু মিল্টন সমাদ্দারের সম্পর্কে বা তার এগেইনস্টে যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, আমার ধারণা যে এটা 90% সঠিক নয়।
এটিও আসলে ফরিদপুরের ওই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মিল্টন সমাদ্দারের ঘটনাটা আনা হয়েছিল। এর পরপর যখন বেনজির ইস্যুটা আসলো, জেনারেল আজিজের স্যাংশনটা আসলো, ডোনাল্ড লু আসার পরে কি উচ্ছ্বাস যে সালমান এফ রহমান, ওবায়দুল কাদের, কি উচ্ছ্বাস, তারা বলছে যে আমাদের ভিতর কিছু ভুল বোঝাবুঝি ছিল, এটাকে আমরা বাইপাস করে আমেরিকা আমাদের সাথে সম্পর্ক করতে চায় এবং সামনে এগিয়ে যেতে চায়। এখন শেখ হাসিনা বা সরকারের যে আচরণ দেখে আমার কাছে মনে হচ্ছে হয়তোবা ডিবি পুলিশকে হয়তো বলে দিয়েছে যে ঘটনা যেটা হবার তো হয়েই গিয়েছে, এখন তুমি একটু বিভ্রান্তিমূলক বা কিছু সেন্সেশনাল কিছু বক্তব্য দাও, একটা মানুষের ভিতর সাসপেন্স ক্রিয়েট করো যাতে মানুষের মনোজগৎটা ওই দিকে যেন চলে যায়। এই জন্য আমি এটা নিশ্চিত না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সরকারের যে রাজনৈতিক বৈশিষ্ট্য তাতে ডিবিকে দিয়ে এই ধরনের বিভ্রান্তিমূলক এক এক সময় এক এক ধরনের বক্তব্য দেওয়াতেও পারে, এবং সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত বক্তব্য দিচ্ছেন এটিও আসলে মূলত এই অ্যাটেনশন ডাইভার্ট করা এবং একটার পরে আরেকটা ইস্যু এনে মানুষের মনোজগৎটাকে ওই দিকে নিয়ে সরকারের কন্টিনিউশন। আরেকটা জিনিস আপনাকে বলে শেষ করছি, এটি করার পিছনে আরেকটি কারণ হলো যে আপনার টকশোতে কিন্তু আমি আলোচনা করেছি যে একজন স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করার যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো কিন্তু উনি বন্ধ করে রেখেছেন সুকৌশলে। একটি হচ্ছে নির্বাচন, একটি হচ্ছে সামরিক অভ্যুত্থান, একটি হচ্ছে জুডিশিয়াল অভ্যুত্থান, আর একটি হলো বিরোধী রাজনৈতিক নেতৃত্বে গণ অভ্যুত্থান। এই চারটা যেহেতু হচ্ছে না, উনি যেটা ভয় পাচ্ছেন অর্থনৈতিক অভ্যুত্থান। এখন অর্থনৈতিক অভ্যুত্থানটা যেভাবে ধেয়ে আসছে, তিনি ধারণা করছেন বা আওয়ামী লীগ সরকার ধারণা করছে বা শেখ হাসিনা যেটা ধারণা করছে যে এই বিরোধী রাজনৈতিক নেতৃত্বের যে ক্ষোভ, 95% জনগণ যে ভোট দিতে পারে নাই, তাতে আমেরিকা মাত্র জেনারেল আজিজের স্যাংশনটা দিয়েছে। যদি আরো 2-4টা স্যাংশন যদি এরকম চলে আসে, সাথে আমাদের অর্থনৈতিক অভ্যুত্থান, এটা তাহলে একটা গণ অভ্যুত্থান হয়ে যেতে পারে এবং সরকার ক্ষমতাচ্যুতির একটা সম্ভাবনা আছে। এবং এটা আমার ধারণা যে এই বছরের শেষের দিকে আমাদের রিজার্ভ শূন্যতে নেমে আসবে এবং দ্য কান্ট্রি উইল টার্ন অ্যাজ লাইক শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। এই সমস্ত কারণে আমার কাছে মনে হয় যে সরকারের পক্ষ থেকে সুপরিকল্পিতভাবে বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হয়, বিভ্রান্তি ছড়ানো হয়, মানুষের মনোজগৎটাকে ওই দিকে নিয়ে যাওয়া এবং বড় কিছু আড়াল করে রাখা। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিওটি দেখে আসি। আনার মারা গেছে, এটা করছে তো, তাই না? এটা আমার বিশ্বাস হয় না। কেন হয় না আমি বলি, আনারের বডি পাওয়া যায়নি। যখন বডি পাওয়া যাবে না তখন তার কোনো কথা বিশ্বাস করবেন না যে ওই মারা গেছে। যখন বডি দেখবেন, একদম নিঃসন্দেহ হবেন, তখন বুঝবেন যে আসলে ওই মরিছে। আনারের মেয়ের কথা বলা স্টাইল লিখেছে, শুনেন আপনি। এখনো পর্যন্ত ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি, তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। আর পরপরই যদি সময় থাকে তাহলে আজকে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। আর ডিএনএ টেস্টের যে ব্যাপারটা বললেন, এটা আমার সাথে এখনো পর্যন্ত এরকম কোনো কথা হয়নি। তবে যেটা আমরা নিউজে দেখছি যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে, তো অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না। অবশ্যই ডিএনএ টেস্ট করা হবে। কি মনে হয় ওর বাপ মরিছে এইভাবে? হ্যাঁ, ইনকা করে কথা বলে, ও তো কান্দা ভাষায় দিবি, কেমন স্বাভাবিক ভাবে কথা করছে দেখছেন? আচ্ছা, আনারের নাকি রক্ত পাওয়া গেছে, ডিএনএ টেস্ট করেছে, করে নাই। আগে তো ওইটা করে দেখাবে যে এটা আনারের রক্ত কিনা। 22 মে আনারের রক্ত পাইছে দাবি করেছে, তো পরদিন ডিএনএ টেস্ট কর। তা মাংসের টুকরা খুঁজিচ্ছে, আবার ভাতের হোটেলের আড়ুন গেছে মাংসের টুকরা খুঁজে বের করার জন্য। আমাদের ভিডিও ফুটেজ দেখাচ্ছে বিশ্বাস করার জন্য যে আনার ঢুকেছে ফ্ল্যাটে, কিন্তু বের হয় নাই। কিন্তু কে করছে? পুলিশ করছে। তো এটা আমাদের বিশ্বাস করতে হবে পুলিশের কথা। পুলিশ সত্য বলে। পুলিশ তো তৈরি হয়েছে মিশা কথা করার জন্য। আর কলকাতার পুলিশ তো আর এক কাটে সরে, সে কলকাতা পুলিশ নকশাল মারছে না, হ্যাঁ, ক্রস ফায়ারে হাজার হাজার, হ্যাঁ, এগুলো বাংলাদেশের ঠোলার বাপ। বাংলাদেশের ঠোলা তো 2 জেনারেশনের জাউরা, কলকাতার পুলিশ 4 জেনারেশনের জাউরা। আপনি ওদের কথা শুনিচ্ছেন, এক কসাই করছে যে আমি খুন করেছি, তো জজমিয়া কয়নি আমি গ্রেনেড মারিছি, কইছে না? হ্যাঁ, এই কলকাতা পুলিশ এক নিরাপরাধ গার্ড নাম ধনঞ্জয় চ্যাটার্জি মিথ্যা অভিযোগে ফাঁসি দিছে। এটাই ফাঁসি হয়েছে মেলা দিন পরে, তাও মিথ্যা অভিযোগ, ভুয়া এভিডেন্স দিয়া।
এই ঠলার কথা বিশ্বাস করেন? আর কেন বিশ্বাস হয় না আসেন দেখি। একজন মানুষের অ্যাপেন্ডিক্স কাটতে গেলে কম করে 4 জন এক্সপার্ট লাগে। এর সাথে কিন্তু সহজ সার্জারি আর নাই। হ্যাঁ, মানে ডাক্তারি শিখতে হলে প্রথমে অ্যাপেন্ডিক্স কাটতে হয়। আচ্ছা মানলাম এটা বাইসে থাকা মানুষ, অ্যানেস্থেসিয়া দেওয়া মানুষ, কিন্তু আমি তো লাশও কাটিছি, তাই না? 18 বছর বয়স থেকে, মানে ওইটা না আর কি, কষায়ের কাজ না, মেডিকেল কলেজ থেকে। এটা পুরা বডি কাটতে 10 জন ছাত্রের কম করে হইলো 3 দিন লাগবে ঠিক মতো কাটতে। সবচেয়ে কঠিন কাজ হইতেছে চামড়া ছাড়ানো। যখন আমি 50 ইয়ারে মিছিল করতাম, ওই যে এর সাথে চামড়া তুলে নেবো আমরা কইতাম না, কারণ আমাদের টিচার ছিল হান্নান স্যার, স্কিন গ্রাফটিং করতেন ভালো, মানে চামড়া তুলে এক জায়গায় চামড়া তুলে আর এক জায়গায় লাগাতেন। তো আমাদের এক জায়গায় চামড়া তুলে কিন্তু আরেক জায়গায় লাগাইতে হয়, বসাইতে হয়। তো আমারে একদিন ধরে কয় যে তুমি নাকি খুব ভালো চামড়া তুলো, কাল আসবা উঠি, তো অনেক বড় স্কিন গ্রাফটিং করতে হবে, তুমি চামড়া তুলে দিবা। তো যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন চামড়া তোলা কি কঠিন কাজ? ভয়ানক পরিশ্রমের কাজ এবং ভয়ানক কঠিন কাজ এটা। আর এই চামড়া একজন কষায় তুলে ফেললো, তারপরে হাড় মাংস আলাদা করলো, তারপরে কিমা বানাইলো, তারপরে টয়লেটে নিয়ে ফ্ল্যাশ করে দিল। এত সোজা? আপনি ওরা একটা মৃতদেহ দেন তো, দেন এটা বেয়ারে একটা লাশ দেন, দেখাইতে দেখাইতে কন পারে নাকি এই টাইমের মধ্যে? ইম্পসিবল। আমি কয়ে দিলাম, লিখে দিলাম। এই গল্প পুরাই ভুয়া, গল্প শোনাচ্ছে। আরে ভাই, মানুষ কাটা বাদ দেন, গরু তো কাটিছেন আপনারা সবাই, তাই না? কোরবানির সময় কত সময় লাগে, কতজন লোক লাগে, কত জায়গায় ছড়ায় যায় রক্ত। আপনি একটা ঘরের মধ্যে পুরা বডি কিমা বানাইবেন, শব্দ হবে না? ফ্ল্যাট বাড়ি না? হ্যাঁ, এত সোজা? এটা গল্প, মানুষের দৃষ্টি সরায় দেওয়ার গল্প। আমি বলছিলাম না 5D, হ্যাঁ, তার মধ্যে ডিফ্লেকশন। এটা হইতেছে সেই ডিফ্লেকশন যেটা দিয়া সে দৃষ্টি সরায় দেবে। এই কাজই করে যাবে, একটার পর একটা আসবে। দেখবেন এরপরে আরো পুলিশ আসিচ্ছে, এরপরে আরো প্রশাসনের লোক আসিচ্ছে, এরপরে আমলা আসিচ্ছে, যাদের এরকম দুর্নীতির খবর বেড়াচ্ছে, তারপরে তাকে ধরিচ্ছে। দেখবেন এটা আসবে, আমি কয়ে রাখলাম। আরেক ডিফ্লেকশন আসছে, নাইমুল ইসলাম খান। অনেকে কইতেছে রাজাকার পুত্র চেতনা শিবিরের পদায়ন। আমরা মজা পাইতেছি, আমাদেরকেও মজা দিচ্ছে। হ্যাঁ, আমাদের কোনো আইডিয়া ছিল না। নাইমুল ইসলামের কোনো আইডিয়া নাই, ঠিক আমাদেরও কোনো আইডিয়া ছিল না। ওই যে নো আইডিয়া দেন একটু। No idea at all. আমাদের কোনো আইডিয়া ছিল না যে নাইমুল ইসলামের খানের কপালে হাসিনার শিকার ছিড়বে। ওই যে নো আইডিয়া দেন, ওরা আইডিয়া ছিল না, বুঝছেন? এতদিন জানতাম যে কাপড় খুললে নাকি মায়েরা অনেক কিছু বাগাই নিতে পারে। তো দিন পাল্টাইছে, এখন পুরুষেরাও কাপড় খুলে মেলা কিছু বাগাই নিতে পারে। নাইমুল ইসলাম খানকে রাস্তা দেখা দেওয়ার জন্য ধন্যবাদ। নাইমুল ইসলাম খান, আপনার সাফল্য কামনা করি। এইবার আপনি মার্কা মারা আওয়ামী লীগ গেলেন, এতদিন তো অস্বীকার করতেন যে আপনি আওয়ামী লীগ না, তাই না? হ্যাঁ, মার্কা মারা হয়েছে, অস্বীকার করতে যে দেখেন, শুনেন। তিনি আমাকে রেফার করেছেন সরকারি ঘরানার একজন সাংবাদিক বলে। সময় দেন নাইমুল ইসলাম খান, আপনি একটু সময় দিলে 30 সেকেন্ড আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলি। 30 সেকেন্ড। না আমার আমি আসলে একটা তথ্য জানার নূর ভাইয়া, আমি নেগেটিভ হচ্ছে না, আমি বলছি যে আমি আসলে ওইভাবে বলি নাই যে আপনি সরকার ঘরানার সাংবাদিক, না ওইটা ওই অর্থে বলি। আমি বলছি যে অনেকে বলে থাকেন, তারপর আপনি সত্য কথা বলছেন, এটা পাবলিককে বোঝানোর জন্য। আমি আপনাকে উদ্দেশ্য করে না, আসলে পাবলিককে ইন্ডিকেট করার জন্য। আমাকে প্লিজ আপনি প্রভোক করেন না। এইবার মার্কা মারা আওয়ামী লীগ তো হয়েছেন, এবার মার্কা মারা বাম্বু খাওয়ার জন্য রেডি হন। নাইমুল ইসলাম খান বাম্বু গলে আসি। তো আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।